আমাদেরকে পরাধীন করার নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। সামরিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে একটি কথা আছে, সেটা হচ্ছে পঞ্চম বাহিনী, ফিফথ কলামিস্ট বা ফিফথ কলাম। এই পঞ্চম বাহিনীর উপদ্রব এখন বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ইসকন বলে একটি সংগঠন, আমরা জানি একটি ধর্মীয় সংগঠন, কিন্তু হঠাৎ তারা এত মানে সমস্ত কিছু মানে হয়ে গেল, এত বেশি উত্তপ্ত হয়ে গেল কেন? তাদের মধ্যে একটা আগ্রাসী মনোভাব কেন বিস্তার লাভ করছে? এরা কারা? এদেরকে তো আমাদের নতুন করে চিনতে হয়। এই দেশে তো যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করেছে। আমরা দুর্গাপূজার মেলায় গেছি, আমরা আমাদের বন্ধুদের দুর্গাপূজার উৎসব দেখেছি হিন্দু সম্প্রদায়ের। কোনোদিন তো আমরা কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করিনি, কেউ কখনোই আমরা একে অপরের প্রতি কোন ধরনের হিংসা প্রতিহিংসায় ভুগিনি। আজকে কেন এই কথাগুলো আসছে? আজকে এরা কারা? এরা কেন আজকে এই বিদ্বেষ পোষণ করাচ্ছে আমাদের নিজেদের মধ্যে? বিশেষ করে আমাদের জন্মের পরে তো আমরা কোনো সাম্প্রদায়িক সংঘাত এবং সাম্প্রদায়িক হিংসা প্রতিহিংসা আমরা দেখিনি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তারা সমাবেশ দিলেন, সংঘাত করছেন, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন। আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটা নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায় আমাদের পার্শ্ববর্তী দেশের পলিসি মেকাররা। এই পঞ্চম বাহিনী সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা বলছে, এমনও বলছে, আমি অপপ্রচারের কয়েকটা দেখলাম তাদের বিভিন্ন ইউটিউবে, যে সার্জিক্যাল অপারেশন তারা করবে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। আপনারা ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম 1947 সালে। সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে। কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি, যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা। এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে, আপনাদের নাই। তাহলে আপনারা এই কথা কেন বলছেন? আপনারা কি বলে আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা, তাকে অত্যন্ত তারা ধন্যবাদ জানাচ্ছেন, সাবাস দিচ্ছেন যে বাংলাদেশে যা ঘটছে তার এই জন্য আমি বাংলাদেশের কোন রোগী আসতে তাকে দেখব না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশিদের সাথে, বাংলাদেশিদের প্রতি, আপনার এই কথাই প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলার, তিনি কথা বলছেন যে সেই ডাক্তারকে, চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন, সাবাস দিচ্ছেন। তা আপনারা কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে? চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয়, একটু ঘুরে বেড়ানো যায়, সেই জন্য অনেকে যায়। তো মাত্র তো যায় 1% বা 1%-এর কম। তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায়, তাহলে সে চিকিৎসা কারা দেয়? আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করা ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। আমাদের এখন হাসপাতাল আছে, অসংখ্য অসংখ্য ডাক্তার আছে। আপনি কি মনে করেছেন আপনাদের উপর একেবারেই নির্ভরশীল? আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। আমাদের মানুষরা যায় যে চিকিৎসাও করা হলো, একটু ঘুরে দেখাও হলো। আমাদের অত্যন্ত যোগ্য ডাক্তাররা রয়েছেন। আজকে আমি বলবো যে পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাল ভাতে পরিণত হয়েছে।
যে এত ডাক্তার তৈরি হয়েছে, যে ওপেন হার্ট সার্জারি তো একটা খুব জটিল সার্জারি ছিল, সেই সার্জারি যখন এখানে করা যায়, অনেক বড় বড় অসুখের চিকিৎসা যখন এখানে করা যায়, তো আপনাদের ওখানে আপনাদের মুখাপেক্ষিত আমরা নই। আর একটা রিচেক আপ করার জন্য করার জন্য মানুষ হয়তো ওখানে যেত, কিন্তু আমরা তাই বলে তো ভিত্তিহীন নয়, আমরা তো নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমরা আমাদের তো সবকিছুই অবলম্বন। আমাদের একটি রাষ্ট্র আছে, আমাদের আছে, পাহাড় আছে, আমাদের বন জঙ্গল আছে, আমাদের রাস্তাঘাট আছে, আমাদের ট্রেন লাইন আছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত মানের। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে, আপনি হ্যাঁ একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর করার কোনো উপায় নাই। সেই জায়গায় আমরা অত্যন্ত উন্নত মানের এখানে স্যানিটেশন সিস্টেম। আপনি গ্রামে গঞ্জে যাবেন, সেখানে কমোট এখন ব্যবহার করে মানুষ। তাহলে আপনারা কিসের অহংকার করেন, কার অহংকার করেন? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল। হ্যাঁ, গ্লোবালাইজেশনের যুগে একে অপরের, আমার হয়তো যখন একটু পেঁয়াজের ঘাটতি হয় তখন আমরা আমদানি করি। আপনারা যে আমরা যে কিনি আমদানি করি, আমরা তো টাকা দিয়ে আমদানি করি, আপনারা তো বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায়, আপনাকে 1 টাকা কম নেন? আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে। আমি কারো কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিক গুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায়। না হলে এই যে আমি খবরের কাগজেও এসছে যে কলকাতা নিউ মার্কেটের বা অন্যান্য জায়গায় যে শাড়ি, বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতেই যায়, তো এগুলা কেনাকাটা অনেক কমে গেছে তাদের। তো এইটা মানে মানে যেভাবে আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন, এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অফ আমেরিকার জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসছে। আর আপনারা পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে। এবং তার প্ররোচনায় এই কাজগুলি মানে বিভিন্ন জায়গা থেকে, ভারতের বিভিন্ন জায়গা থেকে এই কাজগুলো করা হচ্ছে। এগুলো সম্পর্কে আজকে সবচাইতে বড় দায়িত্ব, যে কাজটি এখানে ইথুন বাবুর নেতৃত্বে মৌসুমীরা করছেন, এটাই হলো আসল কাজ। আমরা ওদেরকে একটা সাংস্কৃতিক আগ্রাসনের খুলেছে, মানে এটাই তো মানে তাদের একটা বড় শক্তি হিসেবে দেখায়। আমাদের মৌসুমীরাই কাউন্টার করবে, তাদের এরাই প্রতিরোধ করবে, বাবুরাই। আমরা হ্যাঁ, আমি বলেছি আগে, সংস্কৃতির কোনো সীমানা থাকতে পারে না, আমরা সবই দেখব, করব। কিন্তু ওরা যদি ইচ্ছাকৃতভাবে আমাদের বাধা দেয়, আমাদের নাটক, সিনেমা, আমাদের গানকে যদি বাধা দেয়, আমাদের দেশের মানুষ কেউ হিন্দি ছবি দেখবে না, কেউ। আমাদের অত্যন্ত রিচ, সমৃদ্ধশালী আমাদের সংস্কৃতি, আমাদের এখানে বাউল, আমাদের এখানে ভাটিয়ালি গান আজও আমাদেরকে মুগ্ধ করে। তো সুতরাং আমাদের এই সমৃদ্ধশালী সাংস্কৃতিক মানে যে সম্পদ, এই সম্পদটা এটা দিয়ে আমরা থাকবো। হ্যাঁ, আমরা অন্য দেশের সাথে সাংস্কৃতিক বিনিময় হতে পারে যদি সমমর্যাদার ভিত্তিতে। তারা আমাদেরকে রেসপেক্ট করবে, আমরা তাদেরকে রেসপেক্ট করব। কিন্তু তারা যদি মনে করে যে তোমরা অনুগত, আমরা যা বলবো তাই শুনবে, এইটা বাংলাদেশের মানুষ কোনোদিনই শুনবে না। হ্যাঁ, আমাদের দেশের সব সেনাবাহিনী থেকে শুরু করে সবাই আজকে এই ব্যাপারে একমত। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের লেখাপড়া
আমাদের সমস্ত কিছু আমরা আমাদের নিজস্ব শক্তিতে আমরা গড়ে তুলেছি 50 বছর, এইভাবেই আরো বিকাশমান হবে। আমরা কারো অনুগত থাকার জন্য আমরা মানে এখানে স্বাধীনতা যুদ্ধ হয়নি, এবং দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হয়েছে, সেই যে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য হচ্ছে তাই যে অধিকার রক্ষা। তুমি যত বড়ই মাতবর হও, কিন্তু আমি আমার দেশে আমরা স্বাধীন, আমরা সার্বভৌম। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় কথা। এটাই হলো, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। আমরা কারো চোখ রাঙানিতে আমরা বিশ্বাস করি না। আপনাদের দেশ থেকে আজকে আমাদের কি আপনাদের ডাক্তাররা চিকিৎসা করাবে না বাংলাদেশের মানুষকে বলে আপনি খুব আহ্লাদিত, আপনি খুব প্রশংসা গাইছেন যে আপনাদের যে লক্ষ লক্ষ লোক আমাদের এখানে এসে চাকরি করে, গার্মেন্টস থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে তারা চাকরি করে, তো সেটা সেই কথা তো আপনি বললেন না। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সকল ধর্মের সম্প্রদায়ের সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি। আমাদের দেশে এখানে যারা ইসলামপন্থী রাজনীতিবিদ তারাও সাম্প্রদায়িক বক্তৃতা করে না, আপনাদের দেশের ভদ্রলোকরা যেভাবে সাম্প্রদায়িক বক্তৃতা করে। আপনাদের ইংরেজি শিক্ষিত ভদ্রলোকরাও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার থেকে শুরু করে সবকিছু করে। তো যাই হোক, আমি আপনাদের এখানে আজকের এই যে অনুষ্ঠানটি ইথুন বাবু যে তাদের গানের যে উদ্বোধনী অনুষ্ঠান, তার অভিভাবকত্বে, তার পৌরোহিত্যে অনুষ্ঠানটি, এটি মনে করি এই যে হেমন্তের যে হালকা শীতের এই বিকেলে এটা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে এবং আমাদেরকে উৎসাহিত করেছে, আরো আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে আমাদের ছেলেমেয়েরা এ জাতির উপর যে কোনো আক্রমণ, যে কোনো আগ্রাসন, সে আমি গতকালকেও বলেছি, সেটা ভার্টিক্যাল ইন্ট্রুশন হোক, অর্থাৎ উলম্ব অভিযান হোক, উলম্ব আগ্রাসন হোক, অথবা সাংস্কৃতিক আগ্রাসন হোক, প্রত্যেকটিকে প্রতিহত করার জন্য আমাদের অন্তর্গত সে শক্তিটা রয়েছে। আমি আজকের এই গানের যে অনুষ্ঠানটি, নতুন যে গানটা এখানে তৈরি করা হয়েছে, কণ্ঠশিল্পী বোধহয় না মৌসুমী লেখা, তোমার আমার লেখা, হ্যাঁ, ইথুন বাবুর রচনা, গীতিকার ইথুন বাবু এবং মৌসুমীর কণ্ঠে যে অসাধারণ গানটি, সার্বজনীন সমস্ত মানুষ, একেবারে মানে অর্ধশিক্ষিত মানুষ থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সবাই বুঝতে পারে। এটা মানে বাবুর মৌলিকত্ব হচ্ছে এই জায়গায় যে খুব কঠিন তৎসম শব্দ প্রয়োগ করে সেই গান লেখে না, যে গানগুলো সে লেখে সেটা হচ্ছে আপামর জনসাধারণ যাতে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। এই কারণে এই মৌসুমীর কণ্ঠে গাওয়া বাবুর এই গানটি এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে বাংলা ভাষাভাষী অঞ্চলে, শুধু বাংলাদেশে নয়, পশ্চিম বাংলা থেকে শুরু করে অন্যান্য অঞ্চলে, যে মানে কত সহজেই মানুষ এটাকে বুঝতে পারে, এটাকে ধরতে পারে এবং অনুপ্রাণিত হতে পারে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।